সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের নিয়মিত আয়োজন টক শো মিঠে করায়। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা সবকিছু নিয়েই আলোচনা করি এবং সেই আলোচনায় অংশ নেন দেশের খ্যাতনামা রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে। রাজনীতির বিশেষ একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনারা গত কিছুদিন যাবতীয় শুনছেন যে সরকারি দল, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব থেকে শুরু করে একজন উপদেষ্টা বারবার বলে আসছেন যে আওয়ামী লীগ নামে দেশে আর কোনো রাজনীতি করা যাবে না। বিএনপির কয়েকজন নেতাও বলছেন যে আওয়ামী লীগ নামে দেশে আর কোনো রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা এখন দেশ ছেড়ে ভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছেন। মাঠে আওয়ামী লীগের কাউকে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় এই ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি একসময় আওয়ামী লীগে ছিলেন, পরবর্তীতে এখন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপিতে যোগ দিয়েছেন। তো আমাদের মনে হয়েছে যে আওয়ামী লীগের যে অতীতের আদর্শ, সেটা থেকে আওয়ামী লীগ সরে যাওয়ার কারণ বিশ্লেষণ করা ওনার চাইতে ভালো আর কয়জনই বলতে পারবেন। সেই দৃষ্টি থেকেই আমরা ফজলুর রহমান ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। স্বাগত জানাচ্ছি ফজলুর রহমান ভাই আপনাকে এই অনুষ্ঠানে। ফজলুর রহমান ভাইয়ের একটু পরিচয়টা আমাদের নতুন প্রজন্মের জন্য একটু দেয়া দরকার মনে করছি। ফজলুর রহমান ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। উনি সাবেক সংসদ সদস্য। 1986 সালে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে আওয়ামী লীগ থেকে প্রথমে কৃষক শ্রমিক দল, জনতা দল এবং পরবর্তীতে বিএনপিতে গেছেন। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একাধিকবার নির্বাচনও করেছেন। রাজনীতি নিয়ে খুব খোলামেলা কথা বলার জন্য খুবই পরিচিত এবং জনপ্রিয়। এই কারণে আমরা যারা জুনিয়র আছি তারা অত্যন্ত শ্রদ্ধা করি। তো ফজলুর রহমান ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন, আওয়ামী লীগের তো অনেকগুলি ধাপ, সেই প্রতিষ্ঠার পর থেকে 1971 মুক্তিযুদ্ধ, পরবর্তীতে 72 থেকে 75-এর আগস্ট পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, পরবর্তীতে আবারও সেই বঙ্গবন্ধু হত্যার পর কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগ এবং ধীরে ধীরে আবারও পুনর্গঠিত হওয়া, সেই পর্যায়ে আপনারাও ছিলেন। পরবর্তীতে এরশাদের বিরুদ্ধে আন্দোলন, আবারও ক্ষমতায় আসা 96 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুইবার, পরবর্তীতে আবারও বিএনপির বিরুদ্ধে আন্দোলন, আবার শেষ পর্যন্ত 2009 থেকে সেই গত 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ। অনেকগুলি ধাপ ছিল। আপনার কাছে আওয়ামী লীগের স্বর্ণ সময় কোনটি মনে হয় এবং এই স্বর্ণ সময় অবক্ষয়ের কারণটা কি মনে হয় আপনার কাছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মানুষকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা উত্তর দেওয়া আমার কাছে অনেক বিব্রতকর, কারণ বাংলাদেশের মানুষ এটাকে খুব সহজভাবে নেয় না। আমি সত্য বললেও বিপদ, সত্যকে এড়ায় গেলেও ইতিহাস আমাকে দোষী সাব্যস্ত করবে, আর মিথ্যা বলা আমার স্বভাবের মধ্যে নাই। আমি একটা কথা বলবো, এই ভারতবর্ষের প্রথম দলের নাম হলো ভারতীয় কংগ্রেস। 1885 সনে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, ভারতীয় কংগ্রেস। তারপরের দলটার নাম হলো ভারতীয় মুসলিম লীগ, যেটা ঢাকাতে নওয়াব সলিমুল্লাহর নেতৃত্বে সৃষ্টি 1906 সালে। এর পরের দলটি প্রতিষ্ঠা পায় ভারতীয় কমিউনিস্ট পার্টি 1921 সন কমরেড মুজাফফর আহমদ এবং এম এন রায়ের নেতৃত্বে। এরপর কিছু ছোটখাটো দল জন্ম নিছে, কিন্তু বিশেষ ঘটনা হলো মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে আরেকটি রাজনৈতিক দল 47-এর স্বাধীনতার ঠিক ইমিডিয়েট পরে জন্ম নিল 1949 সনের 23শে জুন। প্রথমে নাম ছিল
আওয়ামী মুসলিম লীগ, পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, ওইটাও মুসলিম লীগ কিন্তু গরিবের মুসলিম লীগ। তারা এটা প্রমাণ করতে চাইলো নাজিমুদ্দিন নুরুল আমিন সাহেবদের নেতৃত্বে যে মুসলিম লীগ, সেটা হলো ধনী মানুষের, জমিদার, তালুকদার, নবাব, নাইটদের, আর এটা হলো আওয়ামী মুসলিম লীগ। এর সভাপতি হলেন তৎকালীন বিখ্যাত মৌলানা, যিনি দীর্ঘদিন ভারতের আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেক্রেটারি হলেন আরেকজন, তার নাম জনাব শামসুল হক, বাড়ি টাঙ্গাইল। এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পরেই, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পরে একটা উপনির্বাচন হলো টাঙ্গাইলে, এবং সেই উপনির্বাচনে আওয়ামী মুসলিম লীগ একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট দিল, নিজেরা সাপোর্ট করলো। স্বতন্ত্র ক্যান্ডিডেটের নাম আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব শামসুল হক, আর অপরদিকে মুসলিম লীগের ক্যান্ডিডেট ছিল জমিদার তনয় খুরুম খান পন্নী। সেই খুরুম খান পন্নী অসংখ্য ভোটে পরাজিত হলো আওয়ামী মুসলিম লীগের প্রার্থী শামসুল হকের কাছে। তখন থেকে রাজনীতির মোড় ঘুরে গেল। এর মধ্যে করাচি থেকে পূর্ব বাংলায় আসলেন বা পূর্ব পাকিস্তানের আসলেন তৎকালীন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ। রেস্ট কোর্সে মিটিং হলো 1948 সনের 12ই মার্চ। উনি বক্তৃতার এক পর্যায়ে বলে দিলেন, উর্দু shall be the state language of পাকিস্তান and also East পাকিস্তান। তখন থেকে আগুন লেগে গেল, ছাত্ররা বিরোধিতা করলো, ভাষা আন্দোলন শুরু হলো। সেই ভাষা আন্দোলনের মূল কালমিনেশন হলো 21শে ফেব্রুয়ারি 1952 সন। তখন এই ভাষাভিত্তিক, ওই যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ পাকিস্তানের, হাত মে বিড়ি মুক্তি পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আমরা সবাই মুসলমান লড়কে লেঙ্গে পাকিস্তান, সেই স্লোগানের ভাষা বদলে গেল, জাতিসত্তার চিন্তা বদলে গেল। সেই জাতিসত্তার চিন্তা আসলো আমরা ভাষাভিত্তিক জাতীয়তাবাদী বাঙালি জাতি, আমাদের মুখের ভাষা বাংলা, আর সেই বাংলার পৃথিবীতে প্রথম শহীদের নাম হলো বরকত, সালাম, জব্বার, বাঙালির সন্তানেরা। এই যে 52 সন থেকে শুরু হলো ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উপরে নির্ভর করে সংগ্রাম, সেই সংগ্রামের এক পর্যায়ে আসলো 1954 সনের নির্বাচন। শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যুক্ত ফ্রন্ট হলো। সেই যুক্ত ফ্রন্ট মুসলিম লীগকে শুধু পরাজিত করলো না, মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে গেল বাংলা, পূর্ব পাকিস্তান থেকে। উত্থান হলো আওয়ামী মুসলিম লীগের। শেরে বাংলার নেতৃত্ব ছিল, কিন্তু আওয়ামী লীগের একক সিট ছিল সরকার গঠন করার চেয়েও বেশি। সেই 54 সন থেকে 58 সন পর্যন্ত ভালোই মন্দে আওয়ামী লীগ এবং কৃষক প্রজা পার্টি, কৃষক শ্রমিক পার্টি দেশ চালিয়েছে পাকিস্তানিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে। এবং যখন দেখা গেল বাংলাদেশিরা আগামী ইলেকশনে, 58 সনে ইলেকশন, 59 সনের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিউ ছিল, যখন দেখা গেল বাঙালিরা ইলেকশন হলে পাস করে যাবে বেশি, তখন 58 সনে আইয়ুব খান মার্শাল ল দিল। প্রথম ইস্কান্দর মির্জার নেতৃত্বে আইয়ুব খান, পরে আইয়ুব খান লিগে 27শে অক্টোবর। 10 বছর মার্শাল ল চল। তখন 58 সনে হুসেন শহীদ সোহরাওয়ার্দী আছেন, শেরে বাংলা ফজলুল হক আছেন, মৌলানা ভাসানী আছেন, নুরুল আমিন সাহেব আছেন, নাজিমুদ্দিন সাহেব আছেন, আতাউর রহমান খানেরা আছেন। সবার উপরে এবডু হলো, আইন করা হলো, এরা কেউ পলিটিক্স করতে পারবেন, শেখ মুজিবুর রহমান সহ। 62 সনে রাজনীতি, বড়ুয়া রাজনীতি পুনরুজ্জীবিত হলো। তখন 9 নেতার একটা বিবৃতি হলো। সেই বিবৃতির মধ্য দিয়ে বাঙালি জাতির নেতারা একত্রিত হলো। কোন দল নাই, এলডিএফ নামে একটা ফ্রন্ট গঠন হলো।
সেই ফ্রন্টের মূল শক্তি ছিল আওয়ামী লীগ। সেই ফ্রম ৬২ থেকে ৬৫ পর্যন্ত আন্দোলন করলো, সংগ্রাম করলো, অনেক গোপনে সংগোপনে। কেউ দল রিভাইভ করলো না। ইতিমধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ করলেন, শেরে বাংলা মৃত্যুবরণ করলেন। শেখ মুজিবুর রহমান জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো, সে আওয়ামী লীগ প্রথমে মৌলানা ভাসানী আওয়ামী লীগ ছেড়ে চলে গেলেন ৫৭ সনে ন্যাপ করে। আব্দুর রশিদ তর্কবাগী প্রেসিডেন্ট হলেন আওয়ামী লীগের, শেখ মুজিবুর রহমান সেক্রেটারি, তাজউদ্দিন আহমদ অর্গানাইজিং সেক্রেটারি। এক পর্যায়ে আওয়ামী লীগ ৬ দফা দিল ফেব্রুয়ারি মাসে ৬৬ সন। ওই ৬৬ সনে ৬ দফা দেওয়ার পরে অস্ত্রের ভাষা প্রয়োগ করলো আইয়ুব খান। শেখ মুজিবকে দেশদ্রোহী বলে সম্বোধন করতে শুরু করলো তার পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, এবং পর্যায়ে শেখ মুজিবকে গ্রেফতার করা হলো ৭ই জুন ১৯৬৬ সাল। মানে ফেব্রুয়ারি মাসে ৬ দফা দিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ৪ মাসের মাথায় বা ৫ মাসের মাথায় শেখ মুজিবকে গ্রেফতার করা হলো। তারপরে ৬৯ সনের ২২শে ফেব্রুয়ারিতে তিনি মুক্ত হলেন। ৩ বছর ফুল উনি কারাগারে ছিলেন। এর মধ্য দিয়ে ছাত্ররা আন্দোলনকে আগিয়ে নিল ১৯৬২, ৬৪, ৬৬, ৬৯, ৭১। এই সময়ের এই বাঙালি জাতির রেনেসা সময় এবং আওয়ামী লীগের উত্থান, আওয়ামী লীগের রাজনীতির হানিমুনের সময়টাই হলো ৬৬ থেকে ৭১। যে প্রশ্নটি করেছিলাম যে স্বর্ণযুগ কোনটি আওয়ামী লীগের, সেটিকে আপনি চিহ্নিত করছেন ৬৬ থেকে দল হিসাবে ৬৬ থেকে ৭১। ৭১, এটি হচ্ছে আওয়ামী লীগের স্বর্ণযুগ। স্বর্ণযুগ না, বাঙালি জাতির স্বর্ণযুগ। আওয়ামী লীগের নেতৃত্বে এরাই মানুষের মুখে, বাঙালির মুখে ভাষা দিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। এরাই বাঙালির মুখে ভাষা ছিল। ইফতিকার মুখে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো। ভুট্টোর মুখে লাথি মারো, ইহিয়ার মুখে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো। এই সময়টা হলো আওয়ামী লীগের স্বর্ণযুগ। তারপরে আসলো ৭০ নির্বাচন থেকে ৭১ সন। এহিয়া খান ৭০ নির্বাচনের রায় মানলো না, ক্ষমতা দিল না, যুদ্ধ শুরু হলো। ২৬শে মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে চলে গেলেন। সেই যুদ্ধের এক পর্যায়ে ২৭শে মার্চ একজন মেজর জনাব জিয়াউর রহমান ডিক্লেয়ার করলেন, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। মানে প্রথমে নিজেকে অস্থায়ী সরকারের প্রধান ঘোষণা করে, কিন্তু পরে যারা টেলিভিশন সেন্টারে ছিল তারা বলল, আপনার তো জনগণের কোনো এন্ডোর্সমেন্ট নাই, আপনি তো স্বাধীনতা ঘোষণা করতে পারেন না। তখন জিয়াউর রহমান সেটাকে বলল, ইয়েস, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৭শে মার্চ সেই যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধের এক পর্যায়ে ১০ই এপ্রিল আসলো। ১০ই এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হলো। ১৭ই এপ্রিল মুজিবনগরের সরকার শপথ নিল। যুদ্ধ শুরু হলো। এইটা আওয়ামী লীগের গৌরব, গৌরবের সময় ৭১-এর মুক্তিযুদ্ধ। এরপরে মুক্তিযুদ্ধ ১৬ই ডিসেম্বর স্বাধীন হলো। ২২শে ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত ৭১ সন এবং ৭২ সনে তাজউদ্দিন সরকার ক্ষমতা চালালেন। ৭২ সনের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু আসলেন।
12ই জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে আবু সাইদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের দিকে দেশকে নিয়ে যেতে শুরু করলেন এবং 10ই এপ্রিল থেকে 14 নভেম্বর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে একটা সংবিধান করলেন। এটাও আওয়ামী লীগের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এটা আওয়ামী লীগের শ্রেষ্ঠ সময়। 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর 1972 সাল একটা সংবিধান দিল। সংবিধান নিয়ে আজকে প্রশ্ন আছে, আসবে। দেশ দুনিয়া যতদিন থাকবে সবকিছুর ব্যাপারে সমালোচনা হবে। সময় যত আগাবে, বিজ্ঞান যত আগাবে, ততদিন মানে সমালোচনা চলবে, কন্ট্রাডিকশন চলবে। কন্ট্রাডিকশন ইজ দ্য মেইন সোর্স অফ প্রোগ্রেস। চলবেই, তর্ক বিতর্ক চলবে। এটা মানি না, ওইটা মানি না, ওইটা হয় না, ওইটা ছিল না, ওইগুলো চলবে। কিন্তু 1972 সনের 66 সন থেকে 1972 সনের 16ই ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের স্বর্ণযুগ ছিল। এখন যদি আপনি বলেন যে 7ই মার্চে যে 73 সনে ইলেকশন হবে, সেই ইলেকশনের পরে দেশ ভালো চলে না, বঙ্গবন্ধু ভালো চালাতে পারে না। কেন পারে নাই সেটার ব্যাপারে অনেক কথা হবে। জাতীয় আন্তর্জাতিক ভাবে মুক্তিযুদ্ধের অনেক শত্রু ছিল, বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি, মানে যেটা সবচেয়ে বড় শক্তি আমেরিকা, সমস্ত মধ্যপ্রাচ্য মুসলমান দেশগুলো, পাকিস্তান, চীন, সব বাংলাদেশের বিরুদ্ধে ছিল। কাজেই শত চেষ্টা সত্ত্বেও বঙ্গবন্ধু দেশ ভালোভাবে চালাইতে পারেন নাই। দুর্ভিক্ষ হয়েছিল, আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ডান বাপ মিলে যুদ্ধ হয়েছে, সশস্ত্র যুদ্ধ করেছে ডিক্লারা, কেউ সমাজতন্ত্রের নামে, কেউ ইসলামের নামে, কেউ স্বাধীন পূর্ব পাকিস্তানের নামে, কেউ স্বাধীন সমাজতান্ত্রিক পূর্ব বাংলার নামে। আমি এই কথাগুলো আর বলতে চাই। এবং তাদেরকে বিরত করতে গিয়ে ওই সশস্ত্র সংগ্রাম যারা করেছিল পরবর্তী সময়ে জাসদ সহ, তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে অস্ত্র ব্যবহার হয়েছে, রক্ষী বাহিনী ব্যবহার হয়েছে, জোর জুলুম হয়েছে অনেক বেশি। এগুলো অস্বীকার করা যাবে। আপনি যেটি বলছিলেন যে শুরু থেকেই মুসলিম লীগের বিপরীতে সাধারণ মানুষের একটি দল গঠনের চেষ্টা থেকেই আওয়ামী মুসলিম লীগ হয়েছিল। সেই 1972 সাল থেকে 1975 সালের যে আওয়ামী লীগ, যদিও বললেন যে বঙ্গবন্ধুর নানান কারণে ব্যর্থতা ছিল, কিন্তু আদর্শগতভাবে আওয়ামী লীগ কি সেই সাধারণ মানুষের দল থেকে দূরে সরে যেতে শুরু করেছিল বলে মনে হয়, নাকি তখন আদর্শগতভাবে তখন থেকেই দূরে সরতে শুরু করেছে? আমি আপনাকে বলি, 72 সনে একদম এপ্রিল মে মাস থেকে আওয়ামী লীগের যে মূল শক্তি ছাত্রলীগ, সেটা ভাগ হয়ে গেল এবং দুই ভাগে বিভক্ত। একটার শক্তি হলো নূর আলম সিদ্দিকীর নেতৃত্বে, আরেকটা শক্তি হলো আসম আব্দুর রব এবং সিরাজের নেতৃত্বে। ওইটার নেতা ছিল জনাব সিরাজুল আলম খান। এবং যারা সিরাজুল আলম খানের পক্ষে চলে গেল বা জাসদ ছাত্রলীগ করে চলে গেল, তারা এই মুক্তিযুদ্ধের ছাত্রদের মূল শক্তি ছিল, যুবকদের মূল শক্তি ছিল। They were the brilliant force. আওয়ামী লীগ তার মূল হাতটা কিন্তু ভেঙে গেল একদম 72 সনের এপ্রিল মে মাসে, জাসদ যখন ছাত্রলীগ ভাগ হয়ে গেল। এবং অনেক কারণে আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু সেইটা সঠিক লাইনে তুলতে পারে নাই, অথবা সঠিক লাইনে তুললেও পরবর্তী সময়ে ভুল লাইনে গেছে। যাওয়ার কথা চিটাগাং, টঙ্গী গিয়ে ডাইন দিকে মোহনা দিয়ে সোজা ময়মনসিংহ গেছে, ময়মনসিংহের দিকে গেছে। এবং বঙ্গবন্ধুর ব্যাপারে এক সমালোচনা তো আছে, উনি গণতন্ত্রকে হত্যা করলো। আমি কি মনে করি সেটা বড় কথা না। মানুষ মনে করে উনি বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করলো,
এবং এইটার জন্য প্রতিদিন বাকশাল 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 অনন্তকাল গালি খাইতে হবে। এবং বলা হয় বাকশাল করে কারণে তাকে হত্যা করা হয়েছিল না, তাকে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের সেই 7ই মার্চ, সেই আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই বাঙালি মুখের ভাষা যারা সহ্য করতে পারে নাই তাদের চক্রান্তে আজকে এটা প্রতিষ্ঠিত যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার কারণ কিন্তু ওইটা। কেন বাংলাদেশ করলো পাকিস্তান ভাইয়া? ওই শত্রুতারই পরিপ্রেক্ষিত হইল 75-এর 15ই আগস্ট। উনি কাউকে মারতে যান নাই, কাউকে গুলি করতে যান নাই, একটা বাড়িতে ঘুমিয়েছিলেন যে বাড়িটা নিরাপত্তাহীন ছিল। আজকের গণভবন বা বঙ্গভবন ছিল না, বা ক্যান্টনমেন্ট ছিল না, একটা সাধারণ বাড়ি, যে বাড়িটা পুরাই দিছে এখন 32 নম্বর। একটা ডিল মারলেই বাড়িতে মানুষ মারা যাবে। এত বিশ্বাস করতেন মানুষকে, সেই বিশ্বাসের প্রতিদান দিতে গিয়ে সব অংশে নিহত হলেন। কাজে এই প্রশ্নগুলো আসবে, এখন আসবে না, পরে আসবে। এখন তো শেখ মুজিবুর রহমান একজন নিষিদ্ধ না। জি, আমরা যেটা শেখ বলছি মুজিবুর রহমান একটি নিষিদ্ধ না, এই নিষিদ্ধ এটা বলা যাবে না। এখন ধীরে ধীরে আমি আপনাকে যার বাড়ি পুরাই দিলে একটা মানুষ কথা বলে না, যার বাড়ি পুড়িয়ে দিলে আওয়ামী লীগের যারা 15 বছর দেশ লুট করছে একটা মানুষ এসে বলে না যে আমার গুলি করা গে তারপরে বাড়িটা পুর। শেখ মুজিবুর রহমান ইতিহাসে এখন সবচেয়ে অসহায় ব্যক্তির নাম। আমি আপনাকে বলবো যে ওই যে 66 থেকে 72 সালের ডিসেম্বর পর্যন্ত, 16 ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের হানিমুন পিরিয়ড। এরপরে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, জিয়াউর রহমান সাহেব আসলেন, সেই পিরিয়ডটা তো চলে গেল, জিয়াউর রহমান সাহেবও কিন্তু নিহত হলেন। আমরা একটু এই মাঝখানের সময়টুকু একটু জানতে চাচ্ছি। সেটি হচ্ছে যে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ আবারও তো একটি বিপদে পড়লো। নানা রকমের যে তখন যারা ক্ষমতা দখল করলো তাদের যে নিপীড়ন নির্যাতন বলি, সেটি যদি নাও বলি, বড় রকমের যে চাপটি আওয়ামী লীগের উপর তৈরি হয়েছিল সেটি কোনো না কোনো ভাবে ধীরে ধীরে কাটাতে শুরু করেছিল আওয়ামী লীগ। তো ওই সময়কার যে পরিস্থিতি ছিল আওয়ামী লীগের উপর, তখনও অনেকেই বলেন যে বঙ্গবন্ধুকে হত্যার পরে তো মানুষ রাস্তায় নামেনি এটার প্রতিবাদে। এখনো যেটি আপনি বলছেন যে বঙ্গবন্ধু ভবনটি বা বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেওয়ার সময়ও মানুষ রাস্তায় নামেনি। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে তফাৎটা কি দেখেন? তখন কি মানুষ নামতে চেয়েও পারেনি, অথবা টুকটাক এদিকে সেদিকে নেমেছে এরকম, এখন যেরকম নামছেই না? এই দুইটার মধ্যে কিভাবে তুলনা করেন, এই দুই সময়ের মধ্যে? এত জটিল এবং কঠিন প্রশ্ন আমাকে করতেছেন যে এই জটিল এবং কঠিন প্রশ্ন আমি উত্তর সব দিতে পারি, সব পারি, কিন্তু রাজনীতিকে আমাকে বাদ দিতে হবে। আপনি এত কঠিন প্রশ্ন করতেছেন। 72-এ যে 75-এ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তখনকার পরিবেশ ছিল একরকম, আর এখন যে অবস্থা, বঙ্গবন্ধুর বাড়ি পুড়ে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, এখনের পরিবেশটা কিন্তু ভিন্ন। এখন বাংলাদেশে মুস্তাকের মতো খুনিকে বলতে হয়েছে যে বাংলাদেশ স্বাধীনতার পথে চলবে। ওই দিনই 15ই আগস্টে তাকে বলতে হয়েছে যে বাংলাদেশ স্বাধীনতার মূল মন্ত্রে চলবে, এর বাইরে যাবে না, বলতে হয়েছে। এবং 5 বছর পর্যন্ত প্রথমে জেনারেল জিয়া, পরে প্রেসিডেন্ট জিয়া যে দেশটা চালাইছে, উনিও কোনোদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা বা করা বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে নাই। যদি উনি কিছুটা অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছেন প্র্যাকটিক্যাল কারণে, উনি সবাইকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন, মিট করার চেষ্টা করছেন, ওইগুলো আমি বলবো না। তো উনি ব্যক্তিগত তার ইমেজ দিয়া মানুষকে চেষ্টা করছেন যে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে সার্বভৌমত্ব সহ ঐক্যবদ্ধ রাখা, এবং তারই পরিণত হলো তার হত্যাকাণ্ড। জিয়াউর রহমান একসময় এটা প্রমাণিত হবে বঙ্গবন্ধু এবং শহীদ জিয়ার হত্যাকাণ্ড এক সুতায় বাঁধা কিনা। এরপরে আর রাজনীতি ছিল না। শেখ হাসিনা আসলে, শেখ হাসিনা না আসলে ভালো হইতো। 75-এ আসেন না, 76-এ আসেন নাই, 77-এ আসেন নাই, 78-এ আসেন নাই, 79-তে আসেন নাই, 80-তে আসেন নাই। আসলেন 81 সনের 17ই মে, আইসা বললেন বারাবাতে বিসমিল্লাহ।
আমি তো এটা প্রকাশ্যে বলতেছি কথাটা। উনি কেন আসলেন 6 বছর পরে, কেমনে আসলেন আমি সব জানি। কেন জানেন? আমি ওই সময় বাংলাদেশ ছাত্রলীগ জি, যারা আবার নতুন করে জীবিত করছে, আই ওয়াজ ওয়ান, এক এক এক। আমি ফজলুর রহমান এক। আমারও ছাড়া দুই এক বলা যাবে না। ৭৫-এর 15 আগস্টের পরে বাহিরে কাদের সিদ্দিকী বীরুত্তম ছিল, কিন্তু ভিতরে ফজলুর রহমান এক। ছাত্রদের মধ্যে এক, ওয়ান ওয়ান ওয়ান। আর জোহরা তাজউদ্দিন হলো আওয়ামী লীগের মা। ৭৫-এর পরে জীবন দেওয়ার দাঁড় করছে। সেই মহিলাকে চক্রান্ত করে আর দল থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর আমি আজকে বনে বনে, আমি তখন বনে বনে ঘুরছি হাসিনা আসার পরে। কথাটা খুব ক্লিয়ার। হাসিনা আসার পরে ছাত্রলীগের মূল শক্তি যেটা, ফজলুল চূর্ণ, বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্র সংগঠন, সেই সংগঠনটা, সেই ছাত্র নেতৃত্ব ধ্বংস হয়ে গেল। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল হয়ে ধ্বংস হয়ে গেল। মূল নেতা কর্মীরা এস এম ইউসুফ, শফিকুল আজিজ মুকুল, সৈয়দ আহমদের মতো নেতারা, আব্দুল জলিলের ধ্বংস হয়ে গেল। সব ধ্বংস হয়ে গেল। রইল কে পাঁচাটা পায়রবি করা অনুগত অনুগ্রহভাজন একজন লোক হাসিনার সাথে রইল, বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু কন্যা, নো পলিটিক্স। শেখ হাসিনার ভিতরে, আওয়ামী লীগের ভিতরে শেখ হাসিনার নেতৃত্বে কোনো পলিটিক্স ছিল না। সেই পলিটিক্স না থাকার পরিণতি হলো এরশাদ 9 বছর টিকে ছিল। সেই সমালোচনা আমি যাব না। সেই সুবিধাবাদী রাজনীতির পরিণত হলো 91 সনে দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আসলো মেজরিটি নিয়ে। কিন্তু এটা কল্পনার বাইরে। শেখ হাসিনার সেই সব সুবিধাবাদী নীতি এবং এরশাদের সঙ্গে আপোষকামিতা যদি না থাকতো, বিএনপি 91 ক্ষমতা আসতো না। এবং ইতিহাসে একদিন প্রমাণিত হবে, ইতিহাসে 91 সনে বিএনপি যে ক্ষমতায় আসলো, এইটারই পরিণত হলো আজকের 2024। তাহলে আমি আমরা আপনাকে বলতে বলি, পারি যে জি, আপনি যেটি বলতে চাইছেন যে আওয়ামী লীগের আদর্শগত যে অবক্ষয় সেটি শুরু হয়েছে শেখ হাসিনা এই দলের দায়িত্ব নেয়ার পর, এটি কি আপনি বলতে চাইছেন? আমি এই জিনিসটাই আদর্শগত বলতে চাই। শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পর, আমি শেখ হাসিনা বিপদে আছে, বঙ্গবন্ধুর মেয়ে, আমি তাকে বিপদে ফেলাইবার জন্য সমালোচনা করতে, এই কারণ তো বলি আপনি কঠিন প্রশ্ন করতে। কিন্তু কোন ছাত্রলীগ কাউন্সিল করে নাই, ছাত্র নেতা বানায় নাই। উনি বানাইছেন ওনার রান্নাঘরের নেতা, ছাত্রলীগের সভাপতি। উনাকে যে ভাত রান্না খাওয়াইতো মানু মজুমদার, পরে যিনি এমপি ছিল দুর্গাপুর থেকে নেত্রকোনা, মানু মজুমদারের কর্মীরা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইতো। যারে কইছে আরো আছে, কিচেন কমিটি বানাইতো। ছাত্রলীগ হইল মূল ব্যাপার। যেমন জামাতের মূল ব্যাপার হইল শিবির। 91 সনে বিএনপির মূল ব্যাপার ছিল ছাত্রদল। সেই ছাত্রলীগকে শেখ হাসিনা ধ্বংস করে দিল। এবং 24 সনে ছাত্রলীগ বলতে ছিল ডাকাত লীগ। ছাত্রলীগই তো হাসিনাকে দেবো, কারণ উনি ছাত্রলীগ করে নাই তো, উনি তো কিচেন এই লীগ করছে, কিচেন কমিটি। ওই সময়টায় যখন 80-র দশকে এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয় বা পরবর্তীতে বিএনপি 91 সালে ক্ষমতায় যায়, ওই সময়টায় তো দলে আরো সব সিনিয়র নেতারা ছিলেন। ওনারা কি তার উপর কোন রকমের প্রভাব ফেলতে পারেননি, যাতে এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া সেটি ঠেকানোর জন্য কি ওনারা কিছুই করতে পারেননি? আমি না আপনাকে কেন বলবো পারেননি? এই উত্তরটা দেওয়ার আগে, 2014 সনে আমি একটা টক শো করছিলাম, পীর হাবিব ছিল সঞ্চালক আপনার মতো। ওইখানে আমি বলছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এই দলটা যারা সৃষ্টি করছিল কেউ কইরা মরতে পারেনি। আমার সাথে কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে না। এই দলটাতে যারা জীবন যৌবন সব শেষ করছে, এরা শেষ পর্যন্ত দলটা করতে পারবে। আমি এখন আর নাম বলবো না। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। 8 সন থেকে 2024 সন পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত যারা নেতৃত্ব করছে, এর আগে যারা নেতা ছিল, আমি নেতা বলি আপনাকে, 15ই আগস্টের পরে তো হাসিনা ছিলেন না। 81 সনে যাদেরকে পাইলেন, এর মধ্যে মূল নেতা হলো রাজ্জাক, আব্দুর রাজ্জাক, তুফায়েল আহমদ। যারা 15ই আগস্টে ফেল করছিল, দে ওয়ার দ্য ফেল প্লেয়ার। তারা কিন্তু জিরোতে আউট হয়েছিল, 15ই আগস্টে জিরো মারে আউট হয়েছিল। কিন্তু যারা অচেনা প্লেয়ার সেঞ্চুরি মারছিল,
এদেরকে শেখ হাসিনা লাইফে আউট করে দিছে। এর এক নম্বর হলো চট্টগ্রামের এসএমইসু, এর এক নম্বর হলো বাংলার বাণীর সম্পাদক শফিকুল আজিজ মুকুল। এক নম্বর প্লেয়ার যারা সবকে আউট করে দিল শেখ হাসিনা। নীলকারে তার ভাই বেরাদর শেখ সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, তারা হলো নেতা। শেখ হাসিনার চাকরানি, ওই যে বান্দরবনের যে তাকে ভোরবেলা পাক করে দিত, তার যে ক্ষমতা ছিল, আওয়ামী লীগের তুফাইল আমাদের সেই ক্ষমতা ছিল না, অসহায় হয়ে গেছে। এরই পরিণতি আজকে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। আমি বললাম তো, এই নেতৃত্বে আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না। এই যে এটি আমরা পরে ফিরতে পারবে কিনা, জি আমরা ফিরতে পারবে কিনা আরেকটু পরে ওই প্রসঙ্গে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি কেন, জি আমি এর আগে সাথে তো জানতে চাইছি, হাইব্রিড ছাড়া কেউ ছিল না, আর ছিল কিছু চরিত্রহীন অনুগত অনুগ্রহভাজন। আমি নাম বলবো সবারই, এটা শেষ হয়ে গেছে। একটা পর্যায়ে দেখা গেল যে এই দলটি যেটি প্রতিষ্ঠা হয়েছিল সাধারণ মানুষের জন্য, পরবর্তীতে রাজনৈতিক দলের যে নেতারা থাকেন বা রাজনীতিবিদরা থাকেন তাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে ধীরে ধীরে আমলা, সামরিক বেসামরিক আমলা, ব্যবসায়ী, তাদের কক্ষিগত হয়ে যাচ্ছে দলটা। এটার পেছনের মূল কারণ কি? এটা কি শুধুমাত্র আওয়ামী লীগের দুর্বলতা ছিল, নাকি ওই সময় সবগুলি দলের মধ্যেই একই ধরনের চর্চা শুরু হয়েছিল যে একটি রাজনৈতিক দলের মধ্যে রাজনীতিবিদের চাইতে সামরিক বেসামরিক আমলা এবং ব্যবসায়ীদের প্রভাব বেড়ে যাওয়া? এটি কেন, এবং আওয়ামী লীগে সেটি কখন থেকে বেশি শুরু হয়েছিল? শুনেন, 91 সনের ইলেকশন পর্যন্ত, যে ইলেকশনে আওয়ামী লীগ ভাবে নাই পরাজিত হবে, এই পর্যন্ত সামান্য কিছু রাজনীতি ভিতরে ছিল, সামান্য, হাসিনার বাইরে কোনো কথা ছিল না। ইট ওয়াজ এ ডিক্টেটরিয়াল, একদল লোক, বিশাল সার্কেল, শনি চক্র হাসিনাকে ঘেরাও করে, যার অধিকাংশ হলো তার পারিবারিক চক্র, অধিকাংশ, এবং তার কিচেন কমিটি। এই 81 থেকে 91 তারা চালাইছে। পরবর্তী সময় শেখ হাসিনা বুঝতে পারছে যে টাকা পয়সা লুটেরা শ্রেণীর নেতৃত্ব না হইলে পরে 96 সনে ইলেকশনে পাস করা যাবে। আমার বইয়ে লেখা আছে। তখন দেখা গেল ব্রিফ কেস আসা শুরু করলো, বাহির থেকে ডলার, ভিতর থেকে 1000 টাকার ব্রিফ কেস, সবই তার মূল ব্যাপার হয়ে দাঁড়াইলো। তখন রাজনৈতিক কর্মীরা, আওয়ামী লীগের ভিতরে যারা এই বছরের পর বছর একটা কালা কোট গায়ে দিয়ে চা স্টলে 2 টাকার চা খাইতো, ইটা খাইছে, মোরা খাইছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ফাঁসির মঞ্চে গেছে, সেইসব বিশ্বজিৎ মন্দিরা তখন এই দল থেকে প্রত্যাখ্যাত হয়ে গেল, যারা ফাঁসির মঞ্চে গেছিল। ফজলুর রহমানরা তখন নবডি হয়ে গেল, নবডি 96 সনে। আমি তো আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসলাম, নবডি হয়ে গেল সমস্ত রাজনৈতিক কর্মীরা। চোর ডাকাতরা আসলো, লুটেরারা আসলো, ব্যাংক লুটেরা আসলো, গার্মেন্টস ব্যবসায়ীরা আসলো, বড় বড় ব্যবসায়ীরা আসলো, তারা নমিনেশন পাইলো। নাম কয়ে তাদেরকে বড়ও করবো না, ছোটও করবো না, আমি নাম অনেক নাম করতে পারি। অর্থাৎ 91 সালের নির্বাচনটি দলটিকে ঠেলে দিল যে টাকা ছাড়া, পেশি শক্তি ছাড়া নির্বাচনে জয়লাভ করা যায়। এর সাথে আরো একটি বিষয় কি যোগ হয়েছিল যে দেশের মানুষ ভোট দেয় ঠিকই, কিন্তু একটি দলকে ক্ষমতায় নেয়ার ক্ষেত্রে আরো বড় প্রভাবক হিসেবে কাজ করে সেনাবাহিনী, নেপথ্য থেকে সেনাবাহিনী, বাইরের শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র, ভারত। তো এই আওয়ামী লীগ এবং পরবর্তীতে যারা ক্ষমতায় গেছে বিএনপি, তারা কি ক্রমে ক্রমে দেশের মানুষের দিক থেকে বেশিটা তাদের উপর নির্ভরশীল হতে শুরু করলো? যে এরশাদ আমল থেকে, আমি আপনাকে বলি, এরশাদ আমল থেকে সেনাবাহিনী রোল প্লে করতে শুরু করলো। ক্ষমতায় কে আসবে না আসবে, কে থাকবে না থাকবে, এটা আমি আপনাকে বললাম, এটা আপনার সাথে আমি জি, এটা সেনাবাহিনীর অংশ, বাইরের শক্তির উপর। জি, বাইরের যেহেতু রাজনীতি ছিল না, আপনি যখন ঘরের দরজাটা খোলা রাখবেন রাতের বেলায়, চোর ডাকাত ঢুকবে, এটা আপনি ফিরাবেন কেমনে? আপনার ঘরের দরজা, আপনি তো সমস্ত রাজনীতি ধ্বংস করে দিলেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম কারণ শহীদ জিয়া। আমি তখন তার দল করতাম না, তারপরেও বলছি, তার মধ্যে একটা হেডাম ছিল,
না, বাহিরের আধিপত্য আমি চাই না। বাহিরের আধিপত্য না চাইলে পরে এখানে অনেক বেশি খেসারত দিতে হবে। সেই খেসারত না দেওয়ার কারণে কি রহমান এরপর এরশাদ থেকে ধরে পরবর্তী সময় আসেন আর্মির রোলটা মারাত্মক ভাবে প্রতিষ্ঠিত এবং এবং প্রতিভাত হইতেছে সব এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, এই মুহূর্তে পর্যন্ত। দে কন্ট্রোল দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। কোন সময় দূরে, কোন সময় কাছে, কোন সময় গোপনে, কোন সময় প্রকাশ্যে, কোন সময় সশস্ত্র ভাবে, কোন সময় নিরস্ত্র ভাবে ভাব দেখায়, কিন্তু আর্মি কন্ট্রোল করে দেশ। আমরা দেখেছি যে গত 10 বছর, বিশেষ করে 10 বছরই বলবো, 14 সালের নির্বাচন থেকে সেটি প্রকাশ্য, 11 বছরই বলা চলে, সেটি হচ্ছে যে ভারতের যে প্রভাব আমাদের দেশের রাজনীতিতে, কে ক্ষমতায় থাকবে না থাকবে, তাদের একটি সমর্থন বড় শক্তি হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। এখনো কথায় কথায় বলা হয় যে জামায়াতে ইসলামী কিংবা বিএনপি তারাও ভারতের সাথে একটা তাদের ভারতের ব্লেসিংস নেয়ার চেষ্টা করছে, এরকমটিও বলে অনেকে। এই যে বাইরের প্রভাব, এটা টোটালটা হলো শেখ হাসিনা এই জন্য দোষী। শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং চিরন্তন ভাবে ক্ষমতায় থাকার জন্য এহেন কোন পথ নাই যে পথ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে অবলম্বন করে নাই, যার ফলে ভারত নিশ্চয়ই আমাদের দেশে প্রভাব বিস্তার করবে। এটা একটা লিমিট থাকবে, কিন্তু শেখ হাসিনার আমাদের আনলিমিটেড পাওয়ার ব্যবহার করছে। কারণ শেখ হাসিনা তার প্রয়োজনে ভারতকে আনছে, তার ক্ষমতার প্রয়োজনে। তার প্রয়োজনে সুজাতা সিং আসছে, প্রণব কাকা আসছে, আইসা বলছে এরশাদকে তোমার ইলেকশন করণ লাগবো, আরো অনেক কথা আমি এগুলো বলতে চাই। কিন্তু শেখ হাসিনা তার নিজের ক্ষমতার প্রয়োজনে ভারতকে ব্যবহার করছে বলেই ভারত ব্যবহৃত হয়েছে। আপনি কেন তাকে চান্স দেন? আপনি যদি বন্ধুকে বলেন আমি ঘরের বাইরে চলে গেলাম, আপনি আমার বাসায় থাকেন, তাহলে এখন সেই গত বন্ধু কতদিন ভালো থাকবে? এখন গত বছরের 5ই আগস্টের পর আওয়ামী লীগের যেই অবস্থা যাচ্ছে, তাতে কি আপনি এই দলটি আবার ফিরে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ বা সম্ভাবনা আছে বলে আপনি দেখেন? আমি এক কথা এক কথা দুইবার কই, কিন্তু একই কথা, আমার কথার কোনো পরিবর্তন হয়। 1 নম্বর হলো আওয়ামী লীগের আল একটা 10 বছর লাগবে, এই কথাটা আমি প্রথম দিন বলছি। আওয়ামী লীগের আল একটা 10 বছর লাগবে, এটা হলো রূপক কথা। অর্থ হইলো আগামী 10 বছর আওয়ামী লীগ মাথা উঁচু করে বলতে পারবে না যে আমরা তোমাদের লোক, আমাদের সাথে আসো, আমাদেরকে ভোট দাও, আমাদের সাথে রাজনীতি। এই কথা 10 বছর তাদের মুখ দিয়ে আসবে না। মানুষ থুতু দিবে এদেরকে, এত অপরাধ এরা করছে। 10 বছর পরে বুঝা যাবে, আপনি যেটি এর আগে বলছিলেন আওয়ামী যে লীগ আসবে না। এখন বলেন যে দিল্লি থেকে যদি ট্যাঙ্কে আইনা দেওয়া যায়, সেটা তাতেও হবে না। আচ্ছা, কারণ ওই আওয়ামী অংশটি লীগের অপরাধটা হলো রাজনৈতিক এবং মানবিক, দুইটা অপরাধ। আরো আছে। আরেকটি, জি, আরেকটি অংশ হচ্ছে যে যে যারা পালিয়ে গেছে, যারা এতদিন ক্ষমতায় থাকার সময় যারা আওয়ামী লীগের নেতা ছিল, তারা একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে যে আপনি যে বলছিলেন যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রকৃত আওয়ামী লীগের যে আদর্শবান নেতা কর্মী তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তো তাদের অনেকেই অন্য কোনো দলে যায়নি, চুপ করে ঘরে বসে আছে, হয়তো অভিমান করে বসে আছে বলা হয়। তো এই ধরনের নেতা কর্মী কি এখনো আওয়ামী লীগে আছে বলে আপনার মনে হয়? যারা চুপচাপ ঘরে বসেছিলেন এতদিন, তাদেরকে নিয়ে কি আওয়ামী লীগ পুনর্গঠন হতে পারে? এরকম কেউ যদি উদ্যোগ নেয়, যেমনটি 75-এর পরে জোহরা তাজউদ্দিন সেই নেতৃত্ব দিয়েছিলেন বা সেই উদ্যোগটি নিয়েছিলেন, এরকম কি কোনো সুযোগ বা সম্ভাবনা থাকতে পারে? আমি 35 থেকে 40 বছর আওয়ামী লীগ করছি। আমি আওয়ামী লীগকে এমন চিনি যেটা আপনি চিন্তাও করতে পারবেন। আপনার বাড়ি যে থানায়, আপনি বললে পরে বলবো ওই থানায় 10 জন মানুষের নাম এখনই আমি বলে দেব। বাংলাদেশের এমন কোন থানা নাই যে থানায় আমি আমি মিটিং করি না আওয়ামী লীগের নামে, ছাত্রলীগের নামে। এমন কোন কলেজ নাই, এমন কোন বিশ্ববিদ্যালয়। আমি সব করছি, আমি জানি সব। কিন্তু আওয়ামী আপনি লীগ আমার বর্তমান নেতৃত্বে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। নতুন মানুষ এদেরকে নেতৃত্ব, কোনোদিন গ্রহণ করবে নতুন নেতৃত্ব আসার কোনো সম্ভাবনা আছে কিনা? না। এরকম কেউ আমি আছে কিনা? আমি এটা মনে করি না করবেন। তবে আমি সবসময় বলতেছি, এই কারণে আমার অনেক জায়গাতে আমার সমালোচনা শুনতে হয়, আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে।
এই দেশে। এই রাজনীতি কেউ ধ্বংস করতে পারবে না। এই এই রাজনীতিটা রাজনীতিটা কারা কি? করবে? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এটা কেউ ধ্বংস করতে পারবে না যতদিন বাঙালি থাকবে। আপনি বলেন তো, বাঙালি তো ৯৯% বাংলাদেশে, নাকি 1% হলো পাহাড়ি, যে যে জাতি। কিন্তু বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে হইল ৯৯% হলো বাংলাদেশে বাঙালি। তো ওই এটা তো রাজনীতিটা আওয়ামী যুদ্ধটা লীগের হয়তো, আমার কথাটা শুনেন, যুদ্ধটা হয়েছে বাঙালি জাতি রাষ্ট্র করার জন্য। পরে অবশ্যই ওদেরকে অ্যাডজাস্ট করার জন্য আমরা বলতেছি আমরা বাংলাদেশি। এটা হলো রাষ্ট্রীয় জাতিসত্তা। কিন্তু নৃতাত্ত্বিক যে জাতিসত্তা, সেই জাতিসত্তায় বাঙালি তো ৯৯%। মাকে মা ডাকে, আম্মা কলা বলে, পাখি সব করে ব্রাতি সুখ ভালো, কারণে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল পাল লয়ে যায় মাঠে। ওইটা বাঙালি ৯৯%। যতদিন থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগের যে পলিটিক্সটা, সেই গণতন্ত্র, রাজনীতিটা সমাজতন্ত্র, কারণ বাঙালি থাকলে মুক্তিযুদ্ধ থাকবে। এটা কেউ নষ্ট করতে পারবে না। আমি তার চ্যালেঞ্জ মানে করলাম। আওয়ামী লীগের যে আদর্শ সেটি অবশ্যই থাকবে। সেই রাজনীতি সামনে নিয়ে যাওয়ার জন্য নতুন কোন দল কি হতে পারে, নাকি আওয়ামী লীগকে হয়তোবা আজ থেকে 25 বছর পরে নতুন নেতৃত্ব এসে আবার তা পুনরুজ্জীবিত আমি করবে এখন বা বলতে পারবো না। সেটা অবজেক্টিভ কন্ডিশনের উপর এবং সাবজেক্টিভ ফোর্সের উপরে নির্ভর করবে। সেই নেতা আছে কিনা সেই নেতা যে বলবে। আমি আপনাকে প্রধানমন্ত্রী কোথায় পালায় গেছে বিমানে, এমপিরা কৌ, মন্ত্রী, একটা মন্ত্রীর কথা কোন কোথায়, কোন জেলার কোন নেতা কোথায় বলেন? একটা লোক এখনকার কি 6 নেতৃত্ব মাসে দিয়ে বলছে হবে না। আমি কিন্তু আছি? আছে? নাই। এখনকার নেতৃত্ব দিয়ে হবে না। তো এত আমি ভীরু, এত কাপুরুষ, কি আমি বলেন আরেকটু আপনি? হ্যাঁ? আমি সেটি বলছিলাম যে অনেক পরের কথা, যে এখন নয়, হয়তো 25 বছর এখন পরে, 20 আমি বছর আপনাকে পরে। বলি, রাজনীতিতে থেকে যাবে। সুতরাং জামাতে আওয়ামী ইসলাম লীগের বা ইসলামের কোন সংগঠন না থাকলেও ইসলামের নামে বাংলাদেশের দল থাইকা যাবে, কারণ 90% মানুষ হলো মুসলমান। এটা হলো বাস্তবতা। আমরা এই কারণেই সেই সবাই বলে যে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। আমি এই সেই পলিটিক্সটা প্রসঙ্গটিতে থাকবে। আসছিলাম, যে নিষিদ্ধ করার যে কথাবার্তা উঠছে, যে নিষিদ্ধ করার ক্ষেত্রে দুটি কথা হচ্ছে। একটি হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ, উনি প্রায়ই বলছেন যে আওয়ামী লীগের নামে এবং আওয়ামী লীগের মতাদর্শে কোনো রাজনীতি চলবে না। আওয়ামী লীগের নামে বা বর্তমান নেতৃত্ব যারা আছে তারা হয়তো রাজনীতি করতে পারলো না, কিন্তু আপনি নিজেই বললেন যে আওয়ামী লীগের রাজনীতিটি থাকবে, টিকে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে। তাহলে আওয়ামী লীগের মতাদর্শে কেউ রাজনীতি করতে পারবে না। এর অর্থ কি এরকমটি নয় যে আপনি যেটি বললেন যে আওয়ামী লীগের আদর্শ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, আপনি গণতন্ত্র, আপনি কার এগুলি নিয়ে কথা রাজনীতি বললেন? একজন উপদেষ্টা নাহিদ উনি যেটি বললেন, একাধিক দিন বলেছেন যে আমি আমি দেশে, আমি এইসব সন্তানদের কথার কোনো উত্তর দেই না। কিন্তু কথাটা বুঝছেন? এগুলো আমি অন্তর্বর্তীকালীন বহুত কইছি। এই মাঠের অন্তর্বর্তী মাঝে বইয়া বন্ধুরা গান গাইছি ওদের বয়সে। আমার কথাটা খুব বুঝার, কত স্বপ্ন দেখছি, কত এটা স্বপ্ন। কিন্তু সরকারের অংশ, অন্তর্বর্তী সরকারের অংশ, সুচিত্রা কারণ সেন, একজন শুনেন, উপদেষ্টা বলা আমি হলে আজকে একটা বাজে কথা বলি, শুনেন। এই বয়সে এদের যে ছেলেদের যে বয়স, এই বয়সে সুচিত্রা সেনের দেখলেই মনে হয় আহা, আমার কিন্তু এমন একটা বউ হইতো। এগুলা বাদ দেন, আমি ছেলেদের কথার কোনো উত্তর দেই না। আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি যখন কথা বলেন, উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে কথা বলার অর্থই হচ্ছে প্রধান উপদেষ্টার কথা বলছেন উনি। তো প্রেস সচিব তিনিও বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি কেউ করতে পারবে না এই দেশে। আওয়ামী লীগের রাজনীতি, আপনি যেটি বললেন যে আওয়ামী লীগের আদর্শটি থেকে যাবে, অথচ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যখন এই কথাটি বলা হয় তখন নিষিদ্ধ এমন ভাবে করার কথা বলা হয় যে আওয়ামী লীগের আদর্শ কেউ অনুসরণ করতে পারবে না। এটি কতটা যৌক্তিক মনে করেন সরকারের পক্ষ থেকে যখন এই কথাটি বলা হয়? শুনেন, আপনার গায়ে একটা শার্ট আছে, শার্টের নিচে একটা গেঞ্জি আছে। গেঞ্জির দাম যতই বেশি হোক, গেঞ্জি কেউ শার্টের উপরে পরে। আমি চাকর বাকরের কথার উত্তর দেওয়াটাকে, উনি চাকর বাকর হইয়া উনি রাজনীতির কথা বলেন। আইলরে ভাই কলির কাল, ছাগলের সাথে বাঘের গাল, উনি কেন বলেন?
আমি ওনাকে চিনি না, জানি না, কিন্তু তারপরে বলি আপনি হলেন সরকারি চাকরিজীবী, রাজনীতি করতে হইলে আপনি চাকরিটা ছাড়েন, তারপরে কথা বলেন। ইউনূস সাহেবের আপনি পলিটিক্যাল উপদেষ্টা হন, তারপরে কথা বলেন, আমি আপনাকে রেসপেক্ট করব। কিন্তু চাকরি করে কথা বলে যা করতেছে এটা একদিন হিসাব দিতে হইব, এবং ইউনূস সাহেবকে হিসাব দিতে হইব যে আপনি কেন সামলাইতে পারলেন না আপনার চাকরকে, বা আপনার চাকরকে কেন মাথার উপর তুলে কথা বলার সুযোগ দিলেন। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। শেষে একটি প্রশ্নই করব, এটি একটু যদি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নির্বাচনের সুযোগ না দেয়া এটি কতটা যৌক্তিক, অথবা নিষিদ্ধ করলো না কিন্তু কোনো না কোনো ভাবে, যেমনটি এর আগে আওয়ামী লীগের আমলে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে তাদেরকে সরাসরি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, নিজের দলের নামে নয়, নিজের দলের প্রতীকে নয়, অন্য দলের প্রতীকে তারা নির্বাচন করতে হয়েছিল। তো একইভাবে যদি আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা হয়, আওয়ামী লীগেরও আদালতের মাধ্যমেই হোক, নির্বাচন কমিশনের মাধ্যমেই হোক, সেটা কতটা যৌক্তিক হবে? অর্থাৎ নির্বাচন সরাসরি আওয়ামী লীগের নামে করতে না দেওয়াটা কতটা যৌক্তিক বলে মনে করেন, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন কিনা আপনি? আগের একজন ছাত্র অঙ্ক করতে গিয়ে লেখলো 3+2 হইল 7, ওর অঙ্ক যেমন মিলবে না, এখনের একজন ছাত্র লেখলো 7+5 হইল 14, তার অঙ্ক মিলবে। এই অঙ্ক মিলবে না কোনোদিন। আপনি যে কথাটা বলছেন, যেদিন জামাতকে নিষিদ্ধ করা হয়, বিশ্বাস করেন আমি জামাতের রাজনীতি তো আমি একমত না, জামাত তার আদর্শের রাজনীতি, আমি আমার আদর্শের রাজনীতি। জামাতেরকে নিষিদ্ধ করাটাকে আমি পছন্দ করি। এমনকি আমি মনে করি না শিবির যে পলিটিক্স করে, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করো, তারা যদি সঠিক পলিটিক্স করে, সেই কারণে তাদের ধর্মের পলিটিক্স করে বা ইসলামের নামে পলিটিক্স করে বলে বলতে আমি বিশ্বাস করি, এবং এটা কোনদিন হবেও না, যা হয় নাই। আওয়ামী লীগের যে পলিটিক্স, আমার দল বলছে, আমরা দল হিসাবে আওয়ামী লীগের পলিটিক্স বন্ধ হবে এটা আমরা চাই না, তবে জনগণ আওয়ামী লীগের পলিটিক্স কিছুদিন বন্ধ রাখবে, এই কথাটা আমি বলছি। And let us wait for time, time will answer in that. আগামী ডিসেম্বরেই বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে, এর মধ্যেই বলা বলি শুরু হয়েছে সরকারের পক্ষ থেকেও। এই ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না বলে আপনার ধারণাটা কি, যে নিতে পারবে কি, নাকি নির্বাচনেই অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, অর্থাৎ নিজেরা নিজেদের পায়েই দাঁড়াতে পারবে? ডিসেম্বরে ইলেকশন হবে, হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমার একজন স্থায়ী কমিটির সদস্য দেখলাম আশা করছে, তো ডেট টেট হয়েছে না, বুঝছে? না, সেটা একটা সম্ভাবনা বলছি। আচ্ছা, দেখি ডিসেম্বরে দেওয়া যায় কিনা, আমি আর বেশি বলতে চাই না। ডিসেম্বরে ইলেকশন হইলে আমি খুব খুশি হইব, ইউনূস সাহেব বাঁচবে, দেশ বাঁচবে, আমরা সব বাঁচবো। কিন্তু আমার মনে হয় ডাল মে কুছ কালা হে। আমি আগেই বলে রাখলাম, যদিও আমার 3 নেতা, যেহেতু আমি ছোট স্তরের কর্মী, আমার নেতারা 3 জন গেছিল স্থায়ী কমিটির। আমার কাছে মনে হচ্ছে প্রাইমারি স্কুলে দৌড় হইলে পরে, ওই যে প্রাথমিক বিদ্যালয়ে দৌড়ে 4 জন ছেলে দৌড় দেয়, 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অন্যরা মন খারাপ করে দূরে দাঁড়ায় থাকে। তখন হেডমাস্টার বলে, এই তোরাও মন খারাপ করিস না, তোদেরও পুরস্কার আছে। কি আছে? প্রত্যেকের হাতে 2টা করে চকলেট দেয়, এই পুরস্কার দেওয়া যায়। এটা হাসতে হাসতে বাড়িতে আসে। জিনিসটা এমন কিনা আমার বুঝার জন্য একটু সময় লাগবে। আমি ব্যাকল মানুষ তো, বাড়ি এলাকায় জন্ম, হাওয়ারের পানি খায় বড় হয়েছি, গোসল করে বড় হয়েছি, কাজে আমি খুব বোকা মানুষ তো, আমার বুঝতে দেরি লাগবে। ইলেকশন যদি ডিসেম্বরে হয়, ইনু সাহেবকে অসংখ্য ধন্যবাদ। কথা উঠতেছে এখনই, সংস্কার যদি না হয় আর হাসিনার বিচার যদি না হয়, তাই যারা ইলেকশন চাবে তারাই ইন্ডিয়ার দালাল হবে, এই স্লোগানটা উঠবে একশো। ওঠা শুরু হয়ে গেছে মোটামুটি। জি, এরই মধ্যে কেউ কেউ এগুলি বলছে যে অন্য কয়েকটি রাজনৈতিক দলের, অথবা যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তাদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। আমি জানতে চাইছিলাম যে যখনই নির্বাচনই হোক, পরবর্তী নির্বাচনটি, সেটিতে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, সেটি আপনি যেটি বলছিলেন যে সময় এলেই বোঝা যাবে যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না। আমি ইংরেজি কইছি, ইংরেজি, লেট আস ওয়েট ফর টাইম।
জি, আপনি সময় টাইম উইল আনসার ইন টাইম। তো কথাটা অনেক বুঝছেন আপনি? জি, জি, সময়ই আর সবকিছুর ইলেকশনের উত্তর দেবে। ব্যাপারটা আমি বলছি, আমার স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ আজকে এক জায়গায় তার বক্তৃতা শুনলাম, আর জামাতের মহাসচিবের বা সাধারণ সম্পাদক সাহেবের বক্তৃতা শুনলাম, পড়ুয়ার সাহেবের, যে জি, নির্বাচন কমিশনে গেছিল। হুম, দুইটা কথা মিলাইলে বুঝে যায় ডিসেম্বরে ইলেকশন কেমন হবে, যদি হয় ভালো। কারণ যারা বলে সংস্কারের আগে কোনো ইলেকশন না, এর অর্থ হইল ইলেকশন অনন্তকাল পরেও হইতে পারে, নাও তো হইতে আমরা পারে। এই আমরা হলো কথা। অনেক অনেক লম্বা সময় নিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলাপ করছিলাম। মুদ্রা কথা যেটি আপনি বলছিলেন আওয়ামী যে লীগের, শোনেন বর্তমান আমি একটা নেতৃত্ব কথা নিয়ে। বলি, জি, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এত দ্রুত চিন্তা ইতিহাস করবে না, ইতিহাস এত দ্রুত চিন্তা করবে না আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, এই কথাটা মনে রাখবে। জি, এবং এর সাথে আমি আরেকটু আপনার কথাই যোগ করতে চাই যে আওয়ামী লীগের যে আদর্শটি আছে সেই আদর্শটি বাংলাদেশ থেকে কখনো মুছে যাবে না। আপনার এই আরে মুছে কথাটি যাবে না তো, আমি তো বললাম ওইকে। জি, জি, আমি আপনার কথাই বললাম আর কি, যে আপনি যে মুক্তিযুদ্ধ, জি, মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান যতই কাটাছিড়া করুক, এই দুইটা জিনিস যত থাকবে, ওই ততদিন সেই ওই আদর্শ আদর্শের দল টিকে থেকে থাকবে। যাবে। আমি সেটাই বলছিলাম, আপনার কথাই সংক্ষেপে বলছিলাম দর্শকদের জন্য, যে আজকে আমরা যেটি পেলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা থেকে, যে আওয়ামী লীগ যদি নাও থাকে, আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব তারা তো ইতিমধ্যেই চলে গেছে, বিভিন্ন দেশে পালিয়ে গেছে, তারা যদি নাও থাকে কিন্তু আদর্শটি কখনো মুছে যাবে না, এবং এই আদর্শ নিয়ে হয়তো কখনো কোনোদিন নতুন করে কেউ এই দলটি পুনর্গঠন করতেও পারে, অথবা ভিন্নভাবে রাজনীতি করতে পারে, কিন্তু এই আদর্শ কখনোই মুছে ফেলা যাবে না। তো ফজলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আশা করি আগামীতেও আপনাকে অন্যান্য ইস্যুতে পাবো। আবারও আপনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, লম্বা সময় আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনেছেন। আমরা আশা করব আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন। এই বলে আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাকে আমি আমার সালাম জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।